নমস্কার। পশ্চিমবঙ্গ সরকার সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর সন্দীপ রায়, সহশিক্ষক, হিন্দু স্কুল, আজকের আলোচনায় অংশগ্রহণ করব তোমাদের সাথে। আলোচনার বিষয়বস্তু নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় অনাক্রম্যতা বা ইমিউনিটি। এবার আলোচনায় আমরা আস্তে আস্তে প্রবেশ করার চেষ্টা করি। আমরা জানি যে নিরাপত্তা বিষয় নিয়ে যখন কথা হয় তখন আমরা বর্ডার সিকিউরিটি ফোর্স, মিলিটারি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স নানান জনের কথা শুনি। খেলার মাঠে আমরা যখন এক মন নিয়ে খেলা দেখি তখন আমরা ডিফেন্ডারদের দেখি যে গোল করতে উদ্যত স্ট্রাইকারদের কিভাবে বাধা দেয়। এইরকমই বাধা দেওয়ার পদ্ধতি বা শরীরকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করার বিষয় নিয়ে যে জীবনবিজ্ঞানের শাখায় আলোচনা করা হয় তাই হলো অনাক্রম্যতা বা ইমিউনিটি। ইমিউনিটি সম্পর্কে সাধারণ মানুষের যে ধারণা আছে তা হলো যে কোনো সংক্রামক রোগ থেকে দেহকে রক্ষা করা। কিন্তু সংক্রামক রোগ থেকে রক্ষা করাই শুধুমাত্র অনাক্রম্যতার বিষয়বস্তু নয়। অনাক্রম্যতা কি করে? বাইরে থেকে আসা যে কোনো ধরনের বিজাতীয় বস্তুকে প্রথমে চিনে নেয় বা শনাক্ত করে এবং এই সমস্ত বিজাতীয় অ্যান্টিজেনিক বস্তুকে দেহ থেকে বার করে দেওয়ার চেষ্টা করে বা দেহের মধ্যে থাকাকালীন অবস্থায় তাদের নিষ্ক্রিয় করে বা ধ্বংস করে। অনাক্রম্যতা কাজ করলে সাধারণত দেহ রোগ থেকে মুক্ত হয়, তবে কখনো কখনো এই অনাক্রম্যতার জন্য আমাদের দেহে নানা রকম ক্ষতিও হতে পারে। অনাক্রম্যতা তাহলে আমাদের দেহে কি কি কাজ করে? প্রথম কাজ হলো বিজাতীয় বস্তু যখনই শরীরে প্রবেশ করার চেষ্টা করবে তাকে প্রবেশ করতে বাধা দেওয়া। আমাদের চামড়া, শ্লেষ্মা পর্দা এবং অন্যান্য নানা সামগ্রীর সাহায্যে আমাদের দেহ এই ডিফেন্স সিস্টেমটাকে তৈরি করেছে। সেই ডিফেন্স সিস্টেম ভেদ করে যখনই কোনো জীবাণু বা বিজাতীয় বস্তু প্রবেশ করার চেষ্টা করে দেহ তাতে বাধা দেয়। যদি তারা প্রবেশ করতে সমর্থ হয় তখন তাকে নিষ্ক্রিয় করা বা ধ্বংস করে দেহে সাম্যাবস্থা ফিরিয়ে আনাই হচ্ছে অনাক্রম্যতন্ত্রের দ্বিতীয় কাজ বা ইমিউন হোমিওস্ট্যাসিস। এবার জীবাণু বা জীবাণুর দেহ নিঃসৃত বিজাতীয় ক্ষতিকারক বস্তু ধ্বংস হয়ে গেল, কিন্তু তার প্রভাব শরীরে রয়ে গেল। এই প্রভাব যাতে ন্যূনতম হয়, পরবর্তীকালে দেহে যাতে আর কোনো ক্ষতিসাধন না হয়, তার জন্য অনাক্রম্যতন্ত্র এক ধরনের সার্ভেলেন্স ব্যবস্থা দেহে চালু রাখে। অর্থাৎ অনাক্রম্যতন্ত্রের প্রথম এবং প্রধান কাজ ইমিউন ডিফেন্স, দ্বিতীয় কাজ ইমিউন হোমিওস্ট্যাসিস এবং সর্বশেষ কাজ ইমিউন সার্ভেলেন্স। এবার আমরা দেখে এবং বুঝে নেওয়ার চেষ্টা করব এই অনাক্রম্যতন্ত্রের উপাদান কি কি। অনাক্রম্যতন্ত্র আমাদের দেহে ত্রিস্তরীয়। প্রথম হচ্ছে অঙ্গ, দ্বিতীয় হচ্ছে কোষ এবং তৃতীয় হচ্ছে অণু। দেখো এই ছবির মধ্যে আমরা কতগুলো অঙ্গকে দেখিয়েছি। পরবর্তীকালে এই অঙ্গগুলোকে চিনব যারা অনাক্রম্যতার সঙ্গে যুক্ত। নিচে নীল রঙের দেখো কতগুলো কোষ রয়েছে, প্রধানত রক্তকোষ। আর লাল রঙের যেগুলো দেখো এগুলো হচ্ছে অণু। এদের কথাও আমরা পরে জানব। অর্থাৎ তোমরা শিখলে অনাক্রম্যতন্ত্রের তিনটে অংশ: অর্গান, সেল এবং মলিকিউল। কি কি ধরনের অঙ্গ রয়েছে অনাক্রম্যতন্ত্রে? এদের বলা হয় প্রাইমারি লিম্ফয়েড অর্গান বা প্রাথমিক লসিকা অঙ্গ, যেমন অস্থিমজ্জা এবং থাইমাস গ্রন্থি। অনাক্রম্যতন্ত্রের যে প্রহরী কোষগুলো তাদের পরিণতি প্রাপ্তি এই অঙ্গগুলোতে হয়। এছাড়া রয়েছে কিছু গৌণ লসিকা অঙ্গ, যেমন প্লিহা, লিম্ফ নোড, MALT এবং GALT, মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফ টিস্যু
এবং গাট অ্যাসোসিয়েটেড লিম্ফ টিস্যু। এরা কি করে, যে কোষগুলো প্রাথমিক লসিকা অঙ্গে পরিণতি প্রাপ্তি হলো তারা অ্যান্টিজেনদের ট্র্যাপ করে, তাদের প্রেজেন্ট করে অন্য কোষের কাছে, এবং যারা শেষ পর্যন্ত এই অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়বে সেই লিম্ফোসাইট কোষ তাদের সংখ্যা অতি দ্রুত বৃদ্ধি করে দেহকে লড়ার জন্য প্রস্তুত করে। এবার দেখে নেওয়া যাক অনাক্রম্য তন্ত্রের কথা বললেই যার কথা প্রধানত আসে তা হচ্ছে লসিকা। সারা দেহে এই লসিকা বাহ বিস্তৃত রয়েছে, তার মাধ্যমে এই অনাক্রম্য তন্ত্রের প্রহরীর কোষগুলো এক স্থান থেকে আরেক স্থানে যায়। ছবিতে দেখো অস্থি মজ্জা দেখানো হয়েছে, প্লিহা বলা হয়েছে, এবং একটি গ্রন্থির কথা বলা হয়েছে থাইমাস, এবং একটি কলাও দেখানো হয়েছে মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু বা MALT। এই সবাই মিলে সারাক্ষণ দেহে অনাক্রম্যতার প্রধান কার্যগুলো জারি রেখেছে। এবার আমরা ছোট ছোট করে অনাক্রম্যতন্ত্রের অঙ্গগুলোকে চিনে নিই। দেখো টনসিল এবং অ্যাডেনয়েড এবং থাইমাস এরা অনাক্রম্যতন্ত্রের প্রাথমিক অংশ। তারপর রয়েছে লিম্ফ নোড এবং প্লিহা, তারপর রয়েছে লসিকা বাহ এবং অস্থিমজ্জা। এরপর দেখো কোন কোন ধরনের কোষ অনাক্রম্যতন্ত্রের প্রহরী রূপে কাজ করে। অস্থিমজ্জা থেকে যে কোষগুলো উৎপন্ন হয় প্রধানত রক্তকোষ, তার মধ্যে প্রধান দুটো রক্তকোষ নিউট্রোফিল এবং মনোসাইট, এরা আগ্রাসী কোষ রূপে কাজ করে, অর্থাৎ কোনো জীবাণু দেহে প্রবেশ করলে তাকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে খেয়ে ফেলার চেষ্টা করে। আর রয়েছে আরেক ধরনের কোষ লিম্ফোসাইট, এরা আবার দু ধরনের, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট কোষ থেকে এক ধরনের অণু তৈরি হয় অ্যান্টিবডি, যারা জীবাণুর দেহ নিঃসৃত অ্যান্টিজেনকে খেয়ে ফেলে বা ধ্বংস করে বা নিষ্ক্রিয় করে বা অন্যভাবে তাদের মেরে ফেলার চেষ্টা করে। আর রয়েছে টি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইটের মধ্যে অন্যতম হচ্ছে টি হেল্পার কোষ এবং টি কিলার কোষ, যারা এই ধরনের কোনো বিজাতীয় কোষ যদি দেহে প্রবেশ করে বা দেহের মধ্যে যদি ক্ষতিকারক কোনো কোষ তৈরি হয় যেমন টিউমার কোষ, তাকে ধ্বংস করার চেষ্টা করে। এরপর দেখব আমরা তৃতীয় শ্রেণীর প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তারা হচ্ছে এক ধরনের বিশেষ অণু অ্যান্টিবডি, যারা বি লিম্ফোসাইট কোষ থেকে উৎপন্ন হয়। আমাদের দেহে প্রতিরক্ষার সঙ্গে 5 ধরনের অ্যান্টিবডি যুক্ত থাকে: IgG, IgE, IgD, IgM এবং IgA। এদের কথা আমরা পরবর্তী সময়ে আলোচনায় আসব। এখন অনাক্রম্যতা কি কি মূল নীতি মেনে চলে, কি কি প্রিন্সিপল মেনে চলে। তাহলে প্রথমেই অনাক্রম্যতার যে নীতি তা হলো বাইরে থেকে কোনো বিজাতীয় বা ফরেন সাবস্ট্যান্স যদি দেহে প্রবেশ করে তাকে তৎক্ষণাৎ শনাক্ত করতে হবে এবং তার বিরুদ্ধে যুদ্ধ তৎক্ষণাৎ ঘোষণা করতে হবে। এরপর কি করবে? অনাক্রম্যতন্ত্র দুটো জিনিসের মধ্যে পার্থক্য করতে পারে খুব সুচারুভাবে। তারা হচ্ছে দেহের নিজস্ব যারা সেলফ এবং বাইরে থেকে আসা যারা নন সেলফ। তাহলে কার বিরুদ্ধে তারা আক্রমণ করবে? নন সেলফের বিরুদ্ধে। আর সেলফ যারা, তাদের এই আক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করবে। সেলফ এবং নন সেলফের মধ্যে পার্থক্য নিরূপণ করা অনাক্রম্যতন্ত্রের অন্যতম মূল নীতি। এবার যারা বাইরে থেকে আসলো তারা যদি বারবার আসে, যেমন ভারতবর্ষে আমরা জানি বহিঃশত্রুর বারবার আক্রমণ হয়েছে, তাই বহিঃশত্রুর চরিত্র যদি আমি আগের থেকে জানতে পারি তাহলে প্রতিরক্ষা ব্যবস্থাকে সেভাবে সাজিয়ে নেওয়া এবং সেভাবে আক্রমণ প্রতিহত করা যায়। সুতরাং অনাক্রম্যতন্ত্রের একটা অন্যতম প্রধান নীতি হলো মেমোরি বা স্মৃতি। একবার আক্রমণ হলে তার স্মৃতি অনাক্রম্যতন্ত্রে থেকে যায়। আর শেষ যে নীতি তা হলো এই ক্ষতিকারক জীবাণুরা দেহ থেকে নিষ্ক্রান্ত হওয়ার পর বা তাদের প্রভাব চলে যাওয়ার পরেও দেহের যাতে কোনো ক্ষতি না হয় বা ন্যূনতম যাতে ক্ষতি হয় তা সুনিশ্চিত করা। অর্থাৎ অনাক্রম্যতন্ত্রের মূল 4টে নীতি আরেকবার আমরা আলোচনা করি। বাইরে থেকে আসা জীবাণুকে শনাক্ত করা, তার বিরুদ্ধে যুদ্ধ জারি করা,
সেলফ এবং নন সেলফের মধ্যে পার্থক্য নিরূপণ করা, বাইরে থেকে যারা এলো তাদের ধরন স্মৃতিতে ধরে রাখা এবং অনাক্রম্যতার যে কাজ অর্থাৎ অ্যান্টিজেনকে ধ্বংস করার পর তার পার্শ্ব প্রভাব যাতে ন্যূনতম হয় দেহে তা সুনিশ্চিত করা। আমরা এরপর জানার এবং বোঝার চেষ্টা করব এই যে সুচারু একটা ব্যবস্থা দেহের মধ্যে নীরবে 24 ঘন্টা ধরে কাজ করে চলেছে, এই অনাক্রম্য তন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। অনাক্রম্য তন্ত্র খুব স্পেসিফিক অর্থাৎ সুনির্দিষ্ট। যে অ্যান্টিজেন বাইরে থেকে আসবে তার চরিত্র তার গঠন জেনে নিয়ে তাকে যে চিনল বুঝলো সেই তাকে আক্রমণ করবে, অর্থাৎ অ্যান্টিজেন রেকগনিশন হচ্ছে অনাক্রম্যতন্ত্রের প্রধান কাজ। অনাক্রম্যতন্ত্র আগের থেকেই কি করে রেখেছে, দেহের মধ্যে সম্ভাব্য অ্যান্টিজেনের চরিত্র কি হতে পারে তা বুঝে অসংখ্য প্রতিরক্ষামূলক অণু তৈরি করে রেখেছে। অর্থাৎ অনাক্রম্যতন্ত্র যেমন রেকগনাইজ করতে পারে তেমনি অ্যান্টিসিপেটও করতে পারে। তাহলে এই অ্যান্টিসিপেশনের উপর নির্ভর করে অনাক্রম্যতন্ত্রে যে বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে তা হলো তার ভার্সেটাইলিটি। তৃতীয়ত কি, একবার আক্রমণের পর অনাক্রম্যতন্ত্র কিন্তু আর ভোলে না কারা আক্রমণ করেছিল, সুতরাং দ্বিতীয়বার তারা যদি আক্রমণ করার চেষ্টা করে বা দেহে প্রবেশ করে খুব সহজেই তাদের প্রতিহত করা সম্ভব হয় এবং এই প্রতিরোধ ব্যবস্থা তখন আগের থেকে যেমন শক্তিশালী হয় আগের থেকে দ্রুততর হয়। এটি হলো অনাক্রম্যতন্ত্রের স্মৃতি বা মেমোরি। এখন অনাক্রম্যতন্ত্র যখন বাইরে থেকে কোনো বিজাতীয় বস্তু প্রবেশ করে না তখনও কি সক্রিয় থাকে? অবশ্যই সক্রিয় থাকে। কি হয়, দেহের মধ্যে নানা রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে এমন কোনো রাসায়নিক পদার্থ তৈরি হয় যেগুলোকে অনাক্রম্যতন্ত্রকে সহ্য করতে হয়। আমরা যেমন অনেকের অনেক কথা আমাদের মনোমতো না হলেও আমরা কি করি, সেই সমস্ত কথাকে উপেক্ষা করি। অনাক্রম্যতন্ত্র তেমনি এই দেহের মধ্যে উৎপন্ন যে সেলফ অ্যান্টিজেন তাদের টলারেট করে বা ইগনোর করে, শুধুমাত্র বাইরে থেকে আসা বিজাতীয় ক্ষতিকারক বস্তুকে প্রতিরোধ করার জন্য এবং দেহকে সুস্থ রাখার জন্য অনবরত চেষ্টা করে। অর্থাৎ অনাক্রম্যতন্ত্রের সহ্য ক্ষমতাও অসীম। তাহলে সুনির্দিষ্টতা, বহুমাত্রিকতা, স্মৃতি এবং সহ্য করার ক্ষমতা এই হচ্ছে অনাক্রম্যতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য। আমরা এরপর জেনে নেওয়ার বুঝে নেওয়ার চেষ্টা করব এই অনাক্রম্যতন্ত্রের প্রকারভেদগুলো কি কি। একজন শিশু যখন জন্মগ্রহণ করে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে সে যখন পৃথিবীর আলো দেখে তখন নানাবিধ জীবাণু এবং বিজাতীয় বস্তু ধেয়ে আসে তাকে অন্যতম পরিপোষক বা হোস্ট ভেবে। সুতরাং জন্ম থেকেই যদি তার অনাক্রম্য ব্যবস্থা সক্রিয় না থাকে যে কোনো সময় শিশুর মৃত্যু ঘটতে পারে প্রাণঘাতী রোগে। চাইল্ড মর্টালিটি আমাদের দেশের একটা অন্যতম প্রধান বিষয়। সারা পৃথিবী জুড়েই অসংখ্য শিশুর এই অনাক্রম্য ব্যবস্থা সঠিকভাবে গড়ে না ওঠার জন্য অকালেই প্রাণ ঝরে যায়। কিন্তু যারা বেঁচে থাকে সুস্থ শরীরে তাদের দেহে যে অনাক্রম্যতা জন্মসূত্রে প্রাপ্ত হয় তাকে আমরা বলি ইনেট বা নেটিভ ইমিউনিটি, অর্থাৎ জন্মসূত্রে প্রাপ্ত অনাক্রম্যতা। এই ধরনের অনাক্রম্যতা নন স্পেসিফিক রেসপন্স। এই ধরনের অনাক্রম্যতা তৎক্ষণাৎ কাজ করে, ইমিডিয়েট। এই অনাক্রম্যতন্ত্রের প্রভাব সর্ববৃহৎ, ম্যাক্সিমাম রেসপন্স। কিন্তু এই অনাক্রম্যতন্ত্র একটি ব্যাপারে পিছিয়ে থাকে, এর স্মৃতি ব্যবস্থা খুব একটা শক্তিশালী নয়, অর্থাৎ এ মনে রাখতে পারে না যে কারা আক্রমণ করেছিল। এই অনাক্রম্য ব্যবস্থা তিনটে স্তরে দেখা যায়, প্রজাতি স্তরে, পপুলেশন স্তরে এবং একক বা ইন্ডিভিজুয়াল স্তরে। এবার শিশুটি যখন ক্রমশ বড় হচ্ছে তাকে অনবরত এই জীবাণু সমুদ্রের মধ্যে বেঁচে থাকতে হচ্ছে। জীবাণুর স্রোত তার দেহের দিকে ধেয়ে আসছে এবং সঙ্গে সঙ্গে সে তার প্রতিরোধ ব্যবস্থাকেও সেই অনুযায়ী পরিবর্তন, পরিমার্জন এবং পরিবর্ধন করার চেষ্টা করছে। কোনো জীবাণুর মুখোমুখি হলে যে অনাক্রম্য ব্যবস্থা আমাদের দেহে গড়ে ওঠে তা হলো অর্জিত অনাক্রম্যতা বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এটিকে আমরা অ্যাডাপটিভ ইমিউনিটিও বলতে পারি। এক্ষেত্রে
ক্ষতিকারক জীবাণুর সঙ্গে আমাদের সরাসরি সাক্ষাৎ হয়, অর্থাৎ ক্ষতিকারক জীবাণুর দেহ থেকে যে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বা অ্যান্টিজেন বেরিয়ে আসে, সেই সুনির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিরোধ ব্যবস্থা এখানে কার্যকরী হয়। এখানে এই ব্যবস্থা সক্রিয় হতে কিছুটা সময় লাগে, এই সময়টাকে বলা হয় ল্যাগ টাইম। কিন্তু একবার যদি সক্রিয় হয় তবে স্বয়ংক্রিয় বা জন্মসূত্রে প্রাপ্ত অনাক্রম্যতার মতোই এর ম্যাক্সিমাম রেসপন্স দেখা যায়। আরেকটা কি বৈশিষ্ট্য, এই অর্জিত অনাক্রম্যতার কিন্তু মেমোরি বা স্মৃতি ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। এ মনে রাখে যে কোন ধরনের অ্যান্টিজেন বা কোন ধরনের বিজাতীয় বস্তু বা জীবাণু দেহে প্রবেশ করলো, অর্থাৎ এই ধরনের অনাক্রম্যতন্ত্রের একটি অন্যতম প্রধান মেশিনারি হলো মেমোরি সেল। যে অনাক্রম্যতা আমরা অর্জন করলাম, সে অর্জন কিভাবে হতে পারে? সেই অর্জন দুভাবে হতে পারে, একটা প্রাকৃতিক, আরেকটি হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল, প্রাকৃতিক ও কৃত্রিম। প্রাকৃতিক আবার কিভাবে হতে পারে? যদি জীবাণু সরাসরি সংস্পর্শ থেকে অনাক্রম্যতা তৈরি হয়, কন্ট্যাক্ট উইথ দ্য ডেডলিয়েস্ট প্যাথোজেন্স, তাহলে সেটা অ্যাক্টিভ বা সক্রিয়। আর শিশু যখন মাতৃদেহে আছে বা সদ্যজাত শিশু সে যখন মাতৃস্তন পান করে নিজেকে পুষ্ট করছে, তাহলে মাতৃদেহ থেকে প্লাসেন্টার মাধ্যমে অ্যান্টিবডি শিশুর দেহে, গর্ভস্থ শিশুর দেহে প্রবেশ করতে পারে, অথবা স্তন দুগ্ধ পান করে শিশু মাতৃদেহের অ্যান্টিবডি লাভ করতে পারে। এই দুটো ক্ষেত্রে যে অনাক্রম্যতা গড়ে ওঠে তাকে বলা হয় প্যাসিভ বা নিষ্ক্রিয় অনাক্রম্যতা। কৃত্রিম অনাক্রম্যতা কি হতে পারে? কৃত্রিম অনাক্রম্যতা, আমরা ভেবে নিলাম যে শিশু যখন বড় হবে, আমাদের পূর্ব মানুষের যে সভ্যতা, সেই সভ্যতার নানান সময়ে নানান জীবাণু দারুণভাবে এই সভ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে। কতগুলো ক্ষুদ্র অদৃশ্য জীবাণু তারা সভ্যতাকে ছারখার করে দিয়েছে, কিন্তু মানুষও তাদের চরিত্র বুঝে তাদের বিরুদ্ধে আগে থেকেই অনাক্রম্য ব্যবস্থাকে শক্তিশালী করার কথাও ভেবেছে। তার জন্য তারা আবিষ্কার করেছে এক ধরনের বিশেষ বায়োলজিক্যাল প্রিপারেশন, যাকে আমরা বলি ভ্যাকসিন। সেই ভ্যাকসিন নির্দিষ্ট ডোজে যদি কোনো শিশু বা অ্যাডাল্টের শরীরে প্রবেশ করিয়ে দিয়ে আগে থেকে অনাক্রম্য ব্যবস্থাকে সক্রিয় করে রাখা হয়, তাকে বলা হয় অ্যাক্টিভ ইমিউনিটি, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। আর সেই সময়ও যদি না পাওয়া যায়, এমন কিছু ক্ষেত্র হয় যেখানে বাইরে থেকে প্রস্তুত অ্যান্টিবডি সরাসরি অ্যান্টিসেরাম রূপে কোনো শিশু বা অ্যাডাল্টের শরীরে প্রবেশ করানো হয়, সেটি হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। অর্থাৎ আমরা আমাদের শরীরে কার্যকরী 4 রকম অনাক্রম্যতার কথা জানলাম। একটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি, সরাসরি জীবাণুর সঙ্গে সংযোগ; ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি, মাতৃদেহ থেকে প্লাসেন্টার মাধ্যমে অ্যান্টিবডি কিংবা মাতৃদুগ্ধ থেকে অ্যান্টিবডির প্রবেশ; আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি থ্রু ভ্যাকসিনেশন; এবং আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি থ্রু ইনজেকশন অফ অ্যান্টিসেরাম। এবার আমরা দেখি সেই মানবদেহের ত্রিস্তরীয় প্রতিরোধ ব্যবস্থা, অর্থাৎ ফুটবল খেলার মাঠে গোলকিপার, ডিফেন্ডার এবং মিডফিল্ডার ও স্ট্রাইকার, এই 3টে স্তরে দেখো আমাদের অনাক্রম্য ব্যবস্থা সাজানো রয়েছে। ফার্স্ট লাইন অফ ডিফেন্স, প্রথম সারির প্রতিরোধ ব্যবস্থা কাকে নিয়ে গড়ে উঠল? আমাদের চামড়া এবং আমাদের যতগুলো নালী আছে, রক্তনালী, খাদ্যনালী, মূত্রনালী, জনননালী, তার গাত্রকে পিচ্ছিল করার জন্য কি থাকে? মিউকাস মেমব্রেন বা শ্লেষ্মা পর্দা। তাহলে ত্বক এবং শ্লেষ্মা পর্দা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এবং ত্বক ও মিউকাস পর্দা থেকে যে ক্ষরিত পদার্থগুলো নির্গত হয় তারাও এই প্রথম সারির প্রতিরোধ ব্যবস্থায় অংশগ্রহণ করে। দ্বিতীয় সারির প্রতিরোধ ব্যবস্থায় রয়েছে আগ্রাসী শ্বেত রক্তকণিকা, অ্যান্টি মাইক্রোবিয়াল প্রোটিন যেমন লাইসোজাইম, এবং কতগুলো প্রদাহ প্রতিরোধ ব্যবস্থা বা ইনফ্ল্যামেটরি রেসপন্স। এগুলো সবই নন স্পেসিফিক, অর্থাৎ অনির্দিষ্ট, কাজ করতেও পারে নাও করতে পারে, কিন্তু যেখানে এসে জীবাণুরা ধাক্কা খাবে
ধ্বংস হয়ে যাবে সেটি সুনির্দিষ্ট, সেটি হচ্ছে আমাদের দেহের তৃতীয় বা সর্বশেষ সারির প্রতিরোধ ব্যবস্থা, যা গড়ে ওঠে লিম্ফোসাইট নামক শ্বেতরক্তকণিকা এবং অ্যান্টিবডি দিয়ে। এবার আমরা এদের প্রত্যেককে আলাদা করে জানার এবং বোঝার চেষ্টা করি। দেখো, ফার্স্ট লাইন অফ ডিফেন্সে আমরা বলেছি ত্বক আছে, ত্বকের পিএইচ অ্যাসিডিক 3 to 5, এই ধরনের আম্লিক পরিবেশে অনেক জীবাণু বাস করতে পারে না। তারপর আছে মিউকাস, সিলিয়া, পাকস্থলীর রস। দেখো, এই রসের মধ্যে একটি বিশেষ অ্যাসিড থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যা জীবাণুদের মেরে ফেলে। আর কি থাকে? যে কোনো দেহ থেকে খরিত রসেই অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোটিন থাকে, যার নাম লাইসোজাইম, যা যে কোনো ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরকে পাচন করে ধ্বংস করে দিতে পারে। আর বিষে বিষে যেমন বিষক্ষয় হয়, তেমনি ক্ষতিকারক জীবাণুকে ধ্বংস করার জন্য, দেহ থেকে বার করে দেওয়ার জন্য আমাদের দেহে বন্ধু ব্যাকটেরিয়া থাকে, যাদের বলা হয় সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। এরাও আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থার একটি বিশেষ অংশ। এরপর আমরা সেকেন্ড লাইন অফ ডিফেন্সের বিশেষ অংশগ্রহণকারী আমরা প্রতিরোধ ব্যবস্থার মেশিনারিগুলোকে দেখি। প্রথম হচ্ছে ডাব্লিউবিসি বা শ্বেতরক্তকণিকা, যারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে খেয়ে ফেলে এবং ধ্বংস করে। এই ধরনের বিশেষ ফ্যাগোসাইটিক কোষ হলো নিউট্রোফিল। ডাব্লিউবিসির 60 থেকে 70% এই নিউট্রোফিল, যারা যে কোনো ক্ষতিগ্রস্ত কলাকোষ দেখতে পেলেই সেখানে ছুটে যায় এবং সেখানে যারা ক্ষতি করার চেষ্টা করছে তাদের খেয়ে ফেলে ধ্বংস করে ক্ষতিগ্রস্ত কলাকে বাঁচানোর চেষ্টা করে। এরকমই একটি শ্বেতরক্তকণিকা হলো মনোসাইট। এছাড়া কলাকোষে নানান ধরনের এইরকম আগ্রাসী কোষ দেখা যায়, যাদের বলা হয় ম্যাক্রোফাজ। এই মনোসাইটরাই কলাতে প্রবেশ করে আকারে বড় হয়ে এই ধরনের ফ্যাগোসাইট কোষ তৈরি করে। আমাদের যকৃতে এরকম একটি ম্যাক্রোফাজ কোষ দেখা যায়, তার নাম কুফার কোষ। আমাদের মস্তিষ্কে দেখা যায় এই ধরনের ম্যাক্রোফাজ কোষ, যার নাম মাইক্রোগ্লিয়া। এছাড়াও রয়েছে ন্যাচারাল কিলার কোষ বা এনকে সেল। এরা কিন্তু ফ্যাগোসাইটিক নয়। এরা কি করে? এরা ক্ষতিকারক জীবাণুর কোষপর্দাকে আক্রমণ করে কোষপর্দায় ফুটো তৈরি করে এবং সেখানে তারা জল ঢেলে দেয়। জল ঢুকে জীবাণুটা ফুলে ওঠে এবং বার্স্ট করে জীবাণুটা ধ্বংস হয়। প্রধানত ভাইরাসরা যখন আমাদের দেহ আক্রমণ করে, তখন এই ভাইরাসদের ধ্বংস করার জন্য এই ন্যাচারাল কিলার কোষগুলো অত্যন্ত সক্রিয় হয়। এছাড়া রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোটিন। এর মধ্যে রয়েছে লাইসোজাইম, প্রোপারডিন, যারা ফ্যাগোসাইট কোষকে সাহায্য করে, বিজাতীয় কোষকে লাইসিস পদ্ধতিতে ধ্বংস করে এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় কমপ্লিমেন্ট বলে এক ধরনের উৎসেচক রয়েছে, যাদের সাহায্যে প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে থাকে। এছাড়াও রয়েছে ইন্টারফেরন, যারা ভাইরাসদের ধ্বংস করে। আরেকটি প্রতিরোধ ব্যবস্থা হলো প্রদাহ ব্যবস্থা বা ইনফ্ল্যামেটরি রেসপন্স। ক্ষতিগ্রস্ত কলা যখন আমাদের দেহের বিভিন্ন জায়গায় দেখা যায়, তখন এই ক্ষতিগ্রস্ত কলা থেকে কতগুলো রাসায়নিক পদার্থ বেরোয়। সেই পদার্থগুলো হলো হিস্টামিন। এর ফলে কি হয়? হিস্টামিনের প্রভাবে রক্তনালী প্রসারিত হয়, ফলে সেই জায়গায় প্রচুর পরিমাণে রক্ত আসতে থাকে, জায়গাটা লাল হয়, ফুলে ওঠে এবং গরম হয়, ফলে সেই জায়গাটাকে আর বাইরে থেকে আসা জীবাণু আক্রমণ করতে পারে না। এটিকে বলা হয় প্রদাহ ব্যবস্থা বা ইনফ্ল্যামেটরি রেসপন্স। এরপর আমরা থার্ড লাইন অফ ডিফেন্সে আসি। এটি অত্যন্ত সুনির্দিষ্ট বা স্পেসিফিক। এখানে অ্যান্টিজেনের বিরুদ্ধে সরাসরি লড়াই করা হয়, তার জন্য অ্যান্টিজেনকে চিনতে হয়। অ্যান্টিজেনকে যারা চেনে, এই ধরনের যৌগগুলোকে বলা হয় এমএইচসি বা মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এছাড়াও আমরা যাদের কথা জানব, এই সিস্টেমের যারা অংশ, তারা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট দু ধরনের, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, আর টি লিম্ফোসাইট প্রধানত তিন ধরনের, একটি টি হেল্পার কোষ, টি কিলার কোষ এবং টি সাপ্রেসার কোষ।
আমরা অ্যান্টিবডি সম্পর্কে বিশেষ করে জানার চেষ্টা করব। অ্যান্টিবডি এক ধরনের প্রোটিন, যাকে ইমিউনোগ্লোবিউলিন বলা হয়। এটি 5 ধরনের: আইজিএ, আইজিডি, আইজিই, আইজিজি এবং আইজিএম। সর্ববৃহৎ অ্যান্টিবডি হলো আইজিএম এবং সবথেকে ছোট অ্যান্টিবডি হলো আইজিজি। আইজিজি একমাত্র অ্যান্টিবডি যে মাতৃদেহ থেকে প্লাসেন্টা অতিক্রম করে ভ্রূণস্থ শিশুর দেহে প্রবেশ করে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত হলো আইজিই এবং মাতৃদুগ্ধে যে অ্যান্টিবডি থাকে যা সদ্যজাত শিশুর অনাক্রম্যতা গড়ে তোলে তা হলো আইজিএ। প্রত্যেকটি অ্যান্টিবডিরই নির্দিষ্ট ধরনের কাজ রয়েছে। অ্যান্টিবডিগুলো দেখতে কেমন? ওয়াই আকৃতির। তার দুটো অংশ রয়েছে, একটি সুনির্দিষ্ট অংশ, আরেকটি পরিবর্তনশীল অংশ। এই পরিবর্তনশীল অংশ বা ভ্যারিয়েবল রিজিয়ান নিয়েই অ্যান্টিবডি সুনির্দিষ্ট অ্যান্টিজেনের সঙ্গে যুদ্ধ করে তাকে নিষ্ক্রিয় করে। নিষ্ক্রিয় করার পর কি করে? অ্যান্টিবডি এই অ্যান্টিজেনকে ম্যাক্রোফাজের হাতে তুলে দেয়। সেই ম্যাক্রোফাজ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিকে অ্যান্টিজেনকে খেয়ে ফেলে, অথবা কমপ্লিমেন্ট প্রোটিনকে অ্যান্টিবডি সক্রিয় করে যা প্যাথোজেনগুলোকে ধ্বংস করে দেয়, টুকরো টুকরো করে দেয়। আমরা এর আগেই দেখার চেষ্টা করেছি যে মানবদেহের বিভিন্ন সক্রিয় এবং নিষ্ক্রিয় অনাক্রম্যতা কী কী হতে পারে। আরেকবার আমরা জেনে এবং বুঝে নেওয়ার চেষ্টা করি। ন্যাচারালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি, যখন আমরা জীবাণুর সরাসরি সংস্পর্শে আসব, যখন মাতৃদেহ থেকে অ্যান্টিবডি সদ্যজাত শিশু বা গর্ভস্থ ভ্রূণের দেহে প্রবেশ করবে, তখন ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি। যখন ভ্যাকসিনেশনের মাধ্যমে আমাদের দেহে অনাক্রম্যতা প্রবেশ করবে, তখন আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি। আর আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি যখন ভ্যাকসিনেশনের মাধ্যমে হবে, আর আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি হবে যখন আমরা অ্যান্টিসেরাম সরাসরি কোনো রোগাক্রান্ত ব্যক্তির দেহে প্রবেশ করিয়ে দেব। এবার আমরা ছবিতে দেখে নেই এই 4 ধরনের অনাক্রম্যতা: ন্যাচারাল অ্যাক্টিভ, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ, ন্যাচারাল প্যাসিভ এবং আর্টিফিশিয়াল প্যাসিভ। তাহলে 2 ধরনের অনাক্রম্যতার কথা আমরা জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। একটি সক্রিয় অনাক্রম্যতা অ্যাক্টিভ ইমিউনিটি, আর একটি নিষ্ক্রিয় অনাক্রম্যতা বা প্যাসিভ ইমিউনিটি। যদি জীবাণুর সরাসরি সংস্পর্শে আমরা আসি, আমরা যদি দেহ থেকে অ্যান্টিবডি তৈরি করে জীবাণুর দেহ নিঃসৃত অ্যান্টিজেনকে ধ্বংস করি, তার স্মৃতি যদি আমাদের মাথায় রাখি, তাহলে যে অনাক্রম্যতা গড়ে ওঠে তা হলো অ্যাক্টিভ ইমিউনিটি। আর যদি বাইরে থেকে যুদ্ধ করার অস্ত্রগুলো আমাদের দেহে সরাসরি প্রবেশ করিয়ে দেওয়া হয়, দেহর যাতে এই ধরনের অনাক্রম্য বস্তুগুলো তৈরি করার যদি ক্ষমতা না থাকে, তখন যে অনাক্রম্যতা গড়ে ওঠে তাকে বলা হয় নিষ্ক্রিয় বা প্যাসিভ ইমিউনিটি। অর্থাৎ অ্যান্টিবডি তৈরি করে অ্যান্টিজেনকে ধ্বংস করলে অ্যাক্টিভ ইমিউনিটি, অ্যান্টিবডি বাইরে থেকে সরাসরি প্রবেশ করিয়ে অনাক্রম্য ব্যবস্থাকে সক্রিয় করাকে বলবো প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটির কিন্তু পরবর্তীকালে ইমিউনোলজিক্যাল মেমোরি খুব একটা থাকে না, কিন্তু অ্যাক্টিভ ইমিউনিটিতে ইমিউনোলজিক্যাল মেমোরি দীর্ঘস্থায়ী হয়। তার জন্য আমরা কি করি? একবার আক্রমণ করার পর আমরা বারবার যখন আক্রমণ হয় তখন বুস্টার এফেক্ট দেখা যায়, আরও শক্তিশালী অনাক্রম্য ব্যবস্থা গড়ে ওঠে। অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটিতে সময়ের ক্ষেত্রে একটি পার্থক্য দেখা যায়। সেটি হলো অ্যাক্টিভ ইমিউনিটি সক্রিয় হতে কিছুটা সময় নেয়, অর্থাৎ এতে ল্যাগ পিরিয়ড দেখা যায়, কিন্তু প্যাসিভ ইমিউনিটিতে অ্যান্টিবডি প্রবেশ করানোর সঙ্গে সঙ্গেই কিন্তু অনাক্রম্য ব্যবস্থা সক্রিয় হয়। যে ধরনের মানুষরা ইমিউনোডেফিসিয়েন্ট তাদের ক্ষেত্রে প্যাসিভ ইমিউনিটি খুবই কার্যকরী, কিন্তু ইমিউনোডেফিসিয়েন্ট পার্সনসদের ক্ষেত্রে অ্যাক্টিভ ইমিউনিটি প্রযোজ্য নয়। আমরা এবার যুদ্ধের যে গোলাগুলি আছে সেই গোলাগুলিগুলোকে চেনার চেষ্টা করব। একটি গোলা হচ্ছে অ্যান্টিজেন
আর তাকে প্রতিরোধ করবে হচ্ছে অ্যান্টিবডি, অর্থাৎ মিসাইল এবং অ্যান্টি মিসাইল। মিসাইল হলো অ্যান্টিজেন, এটি বিজাতীয় গঠন, দেহের কাছে অজানা উপাদান। এটি দেহে প্রবেশ করা মাত্রই কি করে, অনাক্রম্য ব্যবস্থা সক্রিয় হয়। এই বিজাতীয় বস্তুগুলোর আণবিক ওজন 10,000 থেকে 6 লক্ষ ডাল্টন পর্যন্ত হতে পারে। রাসায়নিক প্রকৃতিতে এরা প্রধানত প্রোটিনধর্মী, তবে কখনো কখনো পলিস্যাকারাইড, লিপিড বা নিউক্লিক অ্যাসিড হতে পারে। এবার অ্যান্টিজেনের গায়ে কতগুলো নির্দিষ্ট জায়গা আছে যেখানে অ্যান্টিবডি যুক্ত হতে পারে, এদের বলা হয় অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বা এপিটোপ। এরকম এপিটোপের সংখ্যা একটি অ্যান্টিজেনে একাধিক হতে পারে। এই অ্যান্টিজেনের ধর্ম কি? অ্যান্টিজেন দেহে প্রবেশ করলেই অনাক্রম্য ব্যবস্থা সক্রিয় হবে, অর্থাৎ একে বলা হয় অ্যান্টিজেনিসিটি। এটি দেহের মধ্যে প্রভোগ করবে ইমিউন রেসপন্স, অর্থাৎ অ্যান্টিবডি তৈরি করবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া হবে, ইমিউনোজেনিসিটি। এবং দেহের মধ্যে এটি অ্যালার্জি জনিত প্রতিক্রিয়া তৈরি করতে পারে, অ্যালোজেনিসিটি। অর্থাৎ অ্যান্টিজেনের যে তিনটে ধর্ম, অ্যান্টিজেনিসিটি, ইমিউনোজেনিসিটি এবং অ্যালোজেনিসিটি। অ্যান্টিজেন দেহে প্রবেশ করার পর কি করে, দেহে ইমিউন রেসপন্সকে ট্রিগার করে। এই অ্যান্টিজেন কি হতে পারে, যে কোনো অ্যালার্জেন হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে। তাহলে অ্যান্টিজেনকে আমি ধ্বংস করব কি দিয়ে, অ্যান্টিবডি দিয়ে। সেটি দেখতে কেমন, একটা ওয়াই শেপেড প্রোটিন যেটা দেহের মধ্যেই তৈরি হয়, যা অ্যান্টিজেনকে শনাক্ত করে। এই অ্যান্টিবডি কে তৈরি করে, কতগুলো প্রতিরোধ ব্যবস্থার কোষ, যাদের বলা হয় বি লিম্ফোসাইট। এবার আমরা ছবিতে দেখে নেই, এই দেখো বাদিকে রয়েছে অ্যান্টিজেন, সেখানের অ্যান্টিজেনে দেখো এপিটোপ দেখানো হয়েছে, অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, যেখানে অ্যান্টিবডি এসে যুক্ত হতে পারে। দেখো তলায় একটি অ্যান্টিবডি বি এবং ওপরে অ্যান্টিবডি এ যুক্ত হয়েছে। আর ডান দিকের ছবিতে দেখো অ্যান্টিবডি, তাতে দেখো ভ্যারিয়েবল রিজিয়ান রয়েছে যেখানে অ্যান্টিজেন এসে যুক্ত হবে, আর নিচের দিকে রয়েছে ধ্রুবক অঞ্চল বা কনস্ট্যান্ট রিজিয়ান। আমরা অ্যান্টিবডির ওয়াই আকৃতির যে ছবি, তাতে 4টি পলিপেপটাইড শৃঙ্খল দেখতে পাচ্ছি, 2টো ভারী শৃঙ্খল এবং 2টো হালকা শৃঙ্খল, 2 হেভি চেইনস এবং 2 লাইট চেইনস। এই হেভি চেইন প্রধানত 5 রকমের হয়। এটি যদি গামা হয় তাহলে অ্যান্টিবডি আইজিজি, যদি মিউ হয় তাহলে আইজিএম, যদি আলফা হয় আইজিএ, আর ডেল্টা হলে আইজিডি এবং এপসিলন হলে আইজিই। অর্থাৎ হেভি চেইনের নেচার কি হবে তার উপরে অ্যান্টিবডি চরিত্র নির্ভর করবে। 5 ধরনের অ্যান্টিবডিতে 5 ধরনের ভারী শৃঙ্খল রয়েছে, আর হালকা শৃঙ্খল প্রধানত 2 ধরনের, কাপ্পা এবং ল্যামডা। এবার আরও বড় করে আমরা দেখানোর চেষ্টা করেছি যে অ্যান্টিবডি কেমন। দেখো অ্যান্টিবডির হালকা শৃঙ্খল, ভারী শৃঙ্খল, সেখানে হাইপার ভ্যারিয়েবল রিজিয়ান রয়েছে, লাইট চেনেও হাইপার ভ্যারিয়েবল রিজিয়ান রয়েছে। আর নিচের দিকে দেখো যে অংশটা, সেই অংশটা হচ্ছে কেলাসাকৃতি অংশ, যেটি সুনির্দিষ্ট, এখানে কমপ্লিমেন্ট বাইন্ডিং রিজিয়ান রয়েছে। আর এই যে দুটো ভারী শৃঙ্খল, এই দুটো ভারী শৃঙ্খলকে দেখো হলুদ রঙের একটা বন্ধনী দিয়ে যুক্ত করা হয়েছে, যাদের ডাইসালফাইড বন্ধনী বলা হয়। অ্যান্টিবডির দৈর্ঘ্য জুড়ে এই নানান জায়গায় এই ডাইসালফাইড বন্ড রয়েছে, যাতে অ্যান্টিবডির চেইনগুলো পরস্পর থেকে আলাদা হয়ে যেতে না পারে। অর্থাৎ অ্যান্টিবডির গঠনে দুটো অংশ, একটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, আরেকটা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি মেডিয়েশন সাইট। আমরা জানার এবং বোঝার চেষ্টা করেছি যে অ্যান্টিবডির গঠনে দুটো ভারী শৃঙ্খল এবং দুটো হালকা শৃঙ্খল থাকে। ভারী শৃঙ্খল 5 রকমের হয়, হালকা শৃঙ্খল 2 রকমের হয়। ভারী শৃঙ্খলের চরিত্রের উপর নির্ভর করে অ্যান্টিবডির চরিত্র বদলে যায়। অ্যান্টিবডির গঠনে দুটো অংশ থাকে, একটা কনস্ট্যান্ট রিজিয়ান এবং একটি ভ্যারিয়েবল রিজিয়ান। এই ভ্যারিয়েবল রিজিয়ান দিয়েই অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে যুদ্ধে নামে এবং শেষ পর্যন্ত তাদের আবদ্ধ করে ধ্বংস করতে বাধ্য করে। আমরা এবার অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্য জেনে নেওয়ার চেষ্টা করব। অ্যান্টিজেন রাসায়নিকগতভাবে প্রধানত প্রোটিন, তবে পলিস্যাকারাইড, লিপিড
এবং নিউক্লিক অ্যাসিড হতে পারে, কিন্তু অ্যান্টিবডি সর্বদাই প্রোটিন। অ্যান্টিজেন দেহের মধ্যে সবসময় প্রবেশ করে ইমিউন রেসপন্স প্রভোগ করবে, কিন্তু অ্যান্টিবডি এই ইমিউন রেসপন্সকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে। এর ফলে কি হয়, অ্যান্টিজেন প্রবেশ করলে দেহে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখা যায় বা রোগ দেখা যায়, আর এই রোগের হাত থেকে দেহকে রক্ষা করে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেনের উৎপত্তি দেহেও হতে পারে, দেহের বাইরেও, কিন্তু অ্যান্টিবডি সর্বদাই দেহে উৎপন্ন হবে। এর মধ্যে গঠনগত জটিলতা দেখা যায় অ্যান্টিবডিতে, কিন্তু অ্যান্টিজেনের গঠন এতটা জটিল নয়। অ্যান্টিজেন এর স্পেসিফিক বাইন্ডিং সাইট রয়েছে যার নাম এপিটোপ। অ্যান্টিবডিরও অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য স্পেসিফিক বাইন্ডিং সাইট দেখা যায় যার নাম প্যারাটোপ। অ্যান্টিবডি কি করে? অ্যান্টিবডি আমাদের দীর্ঘস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা দেয়। এই অ্যান্টিবডিটি হলো আইজিজি। যে অ্যান্টিবডি জন্মের পর বিভিন্ন ধরনের জীবাণুর হাত থেকে আমাদের রক্ষা করে সে হচ্ছে আইজিএ। ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের যে টক্সিন এগুলোকে ধ্বংস করতে ওস্তাদ হচ্ছে আইজিজি। আর কি করে? আইজিজি এই ধরনের অ্যান্টিজেনকে যারা ফ্যাগোসাইটিক কোষ তাদের কাছে প্রেজেন্ট করে, এবং ফ্যাগোসাইটোসিস পদ্ধতিকে কার্যকরী করার জন্য আইজিজি অ্যান্টিবডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইজিএ আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, অর্থাৎ মিউকোসাল অ্যাসোসিয়েটেড যে লিম্ফেটিক টিস্যু আছে তাতে যে অ্যান্টিবডি পাওয়া যায় তা প্রধানত আইজিএ। আমাদের অন্ত্র, নাক এবং ফুসফুসে এই ধরনের অ্যান্টিবডির আধিক্য দেখা যায়। রক্তের গ্রুপের সঙ্গে যে অ্যান্টিবডি যুক্ত তা হলো আইজিএম। এটা কি করে? সেই একই আইজিজির মতো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ক্ষতিকারক কোষকে হজম করে ফেলতে সাহায্য করে। আইজিই অ্যান্টিবডি আমাদের অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত। এবার দেখো কিভাবে আমাদের শরীরে এই প্রতিরোধ ব্যবস্থা কার্যকরী রয়েছে। দেখো, বিভিন্ন ধরনের অ্যান্টিজেন, ব্যাকটেরিয়া, ভাইরাস দেহে প্রবেশ করলো। প্রবেশ করার পর প্রথমে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ডাইরেক্ট ফিজিক্যাল এবং কেমিক্যাল অ্যাটাক হলো। আমরা প্রথমে ঢুকতে বাধা দিলাম, যদি ঢুকেও ফেলে তাহলে HCl বা লাইসোজাইম দিয়ে তাদের মেরে ফেলার চেষ্টা করলাম। সেই ব্যবস্থাকেও যদি তারা ফাঁকি দিয়ে দেহে প্রবেশ করে তাহলে সুনির্দিষ্ট প্রতিরোধ ব্যবস্থার সামনে তারা মুখে পড়ে। সেখানে রয়েছে টি লিম্ফোসাইট কোষ। টি লিম্ফোসাইট কোষ সক্রিয় হলে তারা কি করে? বি লিম্ফোসাইটকে সক্রিয় করে বি লিম্ফোসাইটকে প্লাজমা কোষে রূপান্তরিত করে। প্লাজমা কোষ প্রতি সেকেন্ডে 2000 থেকে 4000 অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডিগুলো সংবহন তন্ত্রের মাধ্যমে দ্রুত যেখানে অ্যান্টিজেন আছে সেখানে পৌঁছে যায়। অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি বিক্রিয়া করে অ্যান্টিজেনকে ধ্বংস করে। অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া 5 রকমের হতে পারে। আমি কি করতে পারি? আমি যদি অ্যান্টিবডি হই তাহলে অ্যান্টিজেনকে আমি নিউট্রালাইজ বা নিষ্ক্রিয় করে ফেলতে পারি। আমি অ্যান্টিজেনকে তলায় থিতিয়ে ফেলতে পারি, প্রেসিপিটেশন। অ্যান্টিজেনকে আমি তঞ্চিত করতে পারি, অ্যাগ্লুটিনেশন। অ্যান্টিজেনের উপর আমি একটি চাদর মুড়ে দিতে পারি, অপসোনাইজেশন। এবং ফাইনালি অ্যান্টিজেনকে আমি টুকরো টুকরো করে দিতে পারি, লাইসিস। অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া 5 ধরনের: নিউট্রালাইজেশন, প্রেসিপিটেশন, অ্যাগ্লুটিনেশন, অপসোনাইজেশন এবং লাইসিস। আমরা যে ইমিউন রেসপন্সের কথা আলোচনা করছি, দেখো এই ইমিউন রেসপন্সকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ধীর প্রতিরোধী ব্যবস্থা, আরেকটি দ্রুত প্রতিরোধী ব্যবস্থা। ধীর প্রতিরোধী ব্যবস্থাকে বলা হয় প্রাইমারি ইমিউন রেসপন্স। কোনো বাহ্যিক ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি দেহে প্রবেশ করে তাহলে ইনেট ইমিউনিটি, আমরা এর আগে বলেছি জন্মসূত্রে প্রাপ্ত যে অনাক্রম্যতা তা যখন কার্যকরী হয় তখন প্রাইমারি ইমিউন রেসপন্স গড়ে ওঠে। আর যখন জীবাণু দেহের একদম ভেতরে প্রবেশ করে যায় তখন অ্যাকোয়ার্ড ইমিউনিটি সক্রিয় হয়, তখন সেকেন্ডারি ইমিউন রেসপন্স ব্যবস্থা কার্যকরী হয়। এই ব্যবস্থার মধ্যে রয়েছে কি? স্মৃতি নির্ভর কতগুলো কোষ এবং অ্যান্টিবডি।
সেকেন্ডারি ইমিউন রেসপন্স আবার দুরকম হতে পারে। একটা অ্যান্টিবডির মাধ্যমে, এই অ্যান্টিবডিগুলো থাকে রক্তের প্লাজমাতে, যা এক ধরনের রস, তাই এই অনাক্রম্যতাকে বলা হয় হিউমোরাল বা রস নির্ভর অনাক্রম্যতা। আর একটি অনাক্রম্যতা কোষের মাধ্যমে কার্যকরী হয়, সেটি হচ্ছে সেল মেডিয়েটেড বা কোষ নির্ভর অনাক্রম্যতা। তাহলে জীবাণুর দেহ নিঃসৃত টক্সিনকে মেরে ফেলার জন্য আমরা ব্যবহার করতে পারি রসস্থিত অ্যান্টিবডি, তাহলে সেটি হিউমোরাল ইমিউনিটি। আর সরাসরি যদি সংক্রামিত কোষ, ক্যান্সার কোষ বা ট্রান্সপ্ল্যান্টেড কোষ, যা আমাদের দেহে বিজাতীয় প্রতিক্রিয়া সৃষ্টি করছে, তাকে নষ্ট করার জন্য আমরা টি লিম্ফোসাইট ব্যবহার করি, সেটি হচ্ছে সেল মেডিয়েটেড অথবা সাইটোটক্সিক ইমিউন সিস্টেম। এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে বি সেল এবং টি সেল কাজ করে। বি সেল যখন অ্যান্টিজেনের মুখোমুখি হয়, তখন দেখো বি সেল খুব দ্রুত প্লাজমা কোষে পরিবর্তিত হয়। প্লাজমা কোষ থেকে দেখো অ্যান্টিবডিগুলো বেরিয়ে আসছে, সেই অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেনকে এলিমিনেট করছে। আর যদি সেলুলার রেসপন্স বা টি সেল অ্যাক্টিভেশন হয়, তাহলে দু ধরনের টি সেল তৈরি হয়, টি হেল্পার কোষ এবং টি কিলার কোষ। টি হেল্পার কোষ কি করে? ওই বি সেলকে সাহায্য করার জন্য এক ধরনের রাসায়নিক বস্তু ক্ষরণ করে, তাকে বলা হয় লিম্ফোকাইন। এই লিম্ফোকাইন যখন বি কোষের কাছে পৌঁছয়, সেটি বি কোষকে প্লাজমা কোষে রূপান্তরিত করে অ্যান্টিবডি সিক্রেট করতে সাহায্য করে। আর টি কিলার কোষ কি করে? পারফোরিন জাতীয় এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, যা ভাইরাসের কোষের বাইরে যে কোটটি রয়েছে সেখানে ফুটো করে দেয়। সেই ফুটোর ভেতর দিয়ে যখন জল প্রবেশ করতে থাকে, ছিদ্র দিয়ে যখন জল প্রবেশ করে, ভাইরাসটি ফুলে উঠে ফেটে যায় এবং সংক্রামক কোষের সংখ্যা ক্রমাগত দেহে কমতে থাকে। এখানে আমরা আরও বর্ধিতভাবে দেখানোর চেষ্টা করেছি টি হেল্পার কোষের কাজ, টি কিলার কোষের কাজ। এখন টি হেল্পার এবং টি কিলার কোষ যদি ক্রমাগত কাজ করতে থাকে, তাহলে দেহের মধ্যে কতগুলো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তাহলে কিছুটা সময় কাজ করার পরই টি হেল্পার কোষ এবং টি কিলার কোষের কাজের হার কমিয়ে আনা দরকার। সেই কমিয়ে আনার কাজ করে টি সাপ্রেসার কোষ। আর এই যে টি হেল্পার কোষ, টি কিলার কোষ কাজ করলো, বি সেলকে উত্তেজিত করলো, স্টিমুলেট করলো, প্লাজমা কোষে রূপান্তরিত করলো, সেখান থেকে অ্যান্টিবডি বেরিয়ে এলো, অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ধ্বংস করলো। এই সমস্ত কার্য প্রক্রিয়াটা একটা মেমোরি সিস্টেমের মধ্যে আমরা রেখে দেই। সেই মেমোরি সিস্টেম যার আছে তাকে বলা হয় মেমোরি টি সেল। এর স্মরণ শক্তি কিন্তু সেই কম্পিউটারের জিবিতে মাপা যাবে না, টিভিতেও মাপা যাবে না। এই স্মরণ ক্ষমতা এতটাই সক্রিয় যে যে কোনো বয়সে, যে কোনো সময়ে যদি একই আক্রমণ জীবাণুর ঘটে, বারংবার ঘটে, এ তৎক্ষণাৎ তাকে শনাক্ত করে সেই জীবাণুর হাত থেকে আমাদের রক্ষা করে। আমরা এমন অনেক মানুষকে জানি, চিনি, যারা বলেন যে আমি তো কোনোদিন অসুস্থ হইনি, আমার ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হয় না। অর্থাৎ তার অনাক্রম্য ব্যবস্থা অত্যন্ত সক্রিয়। সেই সক্রিয় অনাক্রম্য ব্যবস্থার একটি প্রধান মাধ্যম হলো টি মেমোরি কোষ। এবার আমরা অনাক্রম্য ব্যবস্থার আরেকটি প্রধান মেশিনারি, যেটি আমরা পড়েছি আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউন সিস্টেম, অর্থাৎ টিকাকরণ বা ভ্যাকসিনেশন, তা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। টিকা বা ভ্যাকসিন আজকের সভ্যতার একটি অন্যতম প্রধান অংশ। আমরা দেখেছি কিছুদিন আগেই যখন কোভিড মহামারী হয়েছিল, করোনা ভাইরাসের আক্রমণে যখন পৃথিবী বিপর্যস্ত, পৃথিবীর বিজ্ঞানীরা নাওয়া খাওয়া ভুলে ভ্যাকসিন তৈরির গবেষণায় রত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত নানান ধরনের ভ্যাকসিন তারা আবিষ্কার করেছিলেন। আমরা সেই টিকা নিয়ে এই এপিডেমিক্স বা মহামারীকে প্রতিহত করতে সমর্থ হয়েছি। এই ভ্যাকসিনের ইতিহাস কিন্তু খুব পুরনো নয়, মাত্র 300-400 বছরের পুরনো। ভ্যাকসিন তৈরির কাজ প্রথম আনেন আমাদের কাছে এডওয়ার্ড জেনার 1760 সালে। তোমরা সেই গল্প শুনে থাকবে। যে সমস্ত
মানুষরা গরুদের নিয়ে কাজ করতেন, যাদের কাউপক্স হতো, তারা অত্যন্ত ক্ষতিকারক স্মল পক্সকে প্রতিরোধ করতে সমর্থ হতো। অর্থাৎ কাউপক্সের জীবাণু আগের থেকেই তার শরীরে প্রবেশ করে প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তুলেছিল। তাহলে জীবাণুকে যদি আমরা নির্দিষ্ট ডোজে আগের থেকেই কোনো একজন সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করিয়ে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে রাখতে পারি, তাহলে ওই জীবাণু যদি সত্যি সত্যি একদিন আমাদের আক্রমণ করে, তাহলে তৎক্ষণাৎ অ্যান্টিবডি ওই অ্যান্টিজেনকে ধ্বংস করে রোগের আক্রমণের হাত থেকে আমাদের রক্ষা করতে পারে, ফলে বহু প্রাণ বেঁচে যেতে পারে। তাহলে ভ্যাকসিন কি? ভ্যাকসিন হলো এক ধরনের বায়োলজিক্যাল প্রিপারেশন। এই বায়োলজিক্যাল প্রিপারেশন কিভাবে হতে পারে? আমি যে জীবাণু রোগ সৃষ্টি করছে তাকে জীবিত অবস্থাতেই আমি ভ্যাকসিন হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু তাকে দুর্বল করে দিলাম। এই ধরনের ভ্যাকসিনকে বলা হয় লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন। এক ধরনের ভ্যাকসিন রয়েছে যেখানে জীবাণুকে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। আমরা জীবাণুর যে অ্যান্টিজেনটা রোগ সৃষ্টি করে সেটি কতগুলো সাব ইউনিট নিয়ে তৈরি, তার কোনো একটা সাব ইউনিটকে আমরা ভ্যাকসিন হিসেবে ব্যবহার করতে পারি। কোনো জীবাণুর যে ক্ষতিকারক টক্সিন, সেই টক্সিনকে বাইরে এনে আমি নিষ্ক্রিয় করে টক্সয়েড তৈরি করে তাকে ভ্যাকসিন হিসেবে ব্যবহার করতে পারি। আমি জীবাণুর দেহ নিঃসৃত অ্যান্টিজেনকে অন্য কোনো যৌগের সঙ্গে যুক্ত করে কনজুগেট ভ্যাকসিন তৈরি করতে পারি। তার নিউক্লিক অ্যাসিডকে আমি ভ্যাকসিন হিসেবে ব্যবহার করতে পারি, ডিএনএ ভ্যাকসিন। আমরা করোনা ভাইরাসের ক্ষেত্রে এমআরএনএ ভ্যাকসিন দেখেছি। আর সর্বশেষ যে ভ্যাকসিনের কথা আমরা এখন জানছি, বিজ্ঞানীরা ক্রমশ এই জগৎটা আমাদের কাছে সামনে নিয়ে আসছেন, সেটি বায়োটেকনোলজির প্রভাবে তৈরি রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিন। দেখো, উপরের ছবিতে একটি ক্ষতিকারক জীবাণুকে দেখানো হয়েছে যে অত্যন্ত ভিরুলেন্ট, কিন্তু দেখো নিচেই তাকে তার একটু দুর্বল করে দেওয়া হয়েছে। সে জীবিত কিন্তু সে দুর্বল হয়ে গেছে, লাইভ অ্যাটেনিউটেড। আর ডান দিকে দেখো তাকে হয় মেরে ফেলা হয়েছে, নয় তাকে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। তার দেহ থেকে যে অংশগুলো বেরিয়ে এসছিল, দেখো তাকে নিষ্ক্রিয় করে টক্সয়েড তৈরি করা হয়েছে। মাঝের ছবিতে দেখো তাদের টুকরো টুকরো করে সাব ইউনিট তৈরি করা হয়েছে। আর একদম ডান দিকে দেখো তাদের নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএকে ভ্যাকসিনের উপাদান হিসাবে ব্যবহার করা হয়েছে। আমরা আজ অবধি পৃথিবীতে নানান ধরনের ভ্যাকসিন নানান সময়ে তৈরি করেছি। মিজলস, মামস, রুবেলা এদের বিরুদ্ধে আমরা ব্যবহার করেছি এমএমআর ভ্যাকসিন। আমরা টিউবারকিউলোসিসের বিরুদ্ধে ব্যবহার করেছি বিসিজি ভ্যাকসিন। ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাসের বিরুদ্ধে ব্যবহার করেছি ডিপিটি ভ্যাকসিন। আমরা টিটেনাসের বিরুদ্ধে আলাদা করে ব্যবহার করেছি টিটেনাস টক্সয়েড ভ্যাকসিন। বর্তমানে আরও নানান জীবাণু, শক্তিশালী জীবাণু, তাদের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করার প্রচেষ্টা জারি রয়েছে। এমন কিছু রোগ রয়েছে তাতে যে জীবাণুরা আক্রমণ করে তারা ক্রমাগত তাদের চরিত্র বদলায়। একে বলা হয় চরিত্র বদলকারী জীবাণু। যারা, তাদের একটি যৌগ থাকে ভ্যারিয়েবল সারফেস গ্লাইকোপ্রোটিন। এই চরিত্র বদল করার জন্য তাদের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা সফল হয়নি, যেমন ম্যালেরিয়া রোগের জীবাণুর বিরুদ্ধে। কিন্তু আগামী দিনে আমাদের আশা তোমরা এই অনাক্রম্যতা বা ইমিউনিটি চ্যাপ্টারটি পড়ে অনাক্রম্য ব্যবস্থার তোমরা কার্যকরী যে সমস্ত মেকানিজম এগুলো জানলে, এগুলোকে ব্যবহার করে আগামী দিনে তোমাদের কেউ না কেউ এরকম একটি মারণ রোগের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরিতে সমর্থ হবে, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।